এখন অসহায় একজন ভূমিহীন সাংবাদিক, আমার বাড়িও নেই, ঘর নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গাতে ভাড়া থাকি। আসসালামু আলাইকুম। শুরুতেই সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং একবার নয় বারবার শেয়ার করবেন। বন্ধুরা, এতদিন আমাকে অনেক গুণী মানুষের সাক্ষাৎকার নিতে দেখেছেন, অনেক অসহায় মানুষের সাক্ষাৎকার নিতে দেখেছেন। আজকে আমি একজন সাংবাদিকের সাক্ষাৎকার নিতে এসেছি। কেন সাক্ষাৎকার নিতে এসেছি অবশ্য এই প্রশ্নের উত্তর যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। একজন সাংবাদিক তার জীবনে 28 বছর সাংবাদিকতা এই পেশার সাথে জড়িত থেকে সে আজ কোন পর্যায়ে আছে, আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। আচ্ছা, শুরুতে আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কোন পত্রিকাতে আছেন? আমার নাম আজাহার ইমাম। আমার পিতার নাম হলো মৃত্যু জাফিরুল হাসান ফারুকি, মাতা মৃত্যু ফজিলাতুন্নেসা। আমার বাসা হলো পূর্ব আমাদের স্কুল পাড়া, কিন্তু আমার বাবা মা কেহই নেই বেঁচে। এখানে আমার 1.5 শতক জায়গা ছিল। আমার মা অসুস্থ হওয়ার পর জায়গাটা আমার মা বিক্রি করে ফেলায়। এই জন্য আমি এখন অসহায় একজন ভূমিহীন সাংবাদিক, আমার বাড়িও নেই, ঘর নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গাতে ভাড়া থাকি। এই কষ্টকর দিন যাপন করতেছে। আমার স্ত্রী একজন অসুস্থ, সে মানসিক প্রতিবন্ধী, তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে হচ্ছে। এই তো আপনি এখন বর্তমানে কোন পত্রিকার সঙ্গে আছেন? বর্তমানে আমি আমার সর্বপ্রথম জীবনযাত্রা শুরু হয় হাকিমপুরের সাপ্তাহিক হিলিবার্তা, তারপরে চলে গেল বগুড়ার একটা পত্রিকা দৈনিক আজও আগামীকাল, তারপরে সেখান থেকে আমি যাত্রা শুরু করি দৈনিক দুর্জয় বাংলা, তারপরে ওখান থেকে শুরু করি ঢাকার একটা অর্থনীতি পত্রিকা আমাদের অর্থনীতির থেকে তখন আমার যাত্রা শুরু হয় শেষে দৈনিক আমাদের সময় থেকে যাত্রা শুরু হয় এখন নতুন করে আমার জীবনে দৈনিক কালবেলা, বাংলাদেশের বহুল প্রচারিত একটা পত্রিকা। এই আচ্ছা আচ্ছা, আপনি দৈনিক কালবেলার বিরামপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তো আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনার পরিবারে এখন বর্তমানে কয়জন সদস্য? 3 জন। আমার স্ত্রী আর আমার এই একটা ছোট্ট একটা ময়না পাখি আর আমি। সে পড়াশোনা করে? সে বিরামপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1ম শ্রেণীর শিক্ষার্থী। তার নাম আয়েশা লাবিবা। খারাপ লাগে যে একজন সাংবাদিক হিসেবে আপনি এতদিন ধরে এই পেশার সঙ্গে রয়েছেন। সাংবাদিকতা বলতে জাতির বিবেক বুঝি আমরা, সাংবাদিকতা একটা মহৎ পেশা। তো এই পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে আজকে আপনি এই পর্যায়ে আছেন, আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। আপনি এই যে দীর্ঘ 28 বছর ধরে যে আপনি এই সাংবাদিকতা পেশার সঙ্গে এসেছেন, আপনি কি পেয়েছেন? আমি জীবনে কিছুই পাইনি, কারো কাছ থেকে কোনো কিছুই পাইনি জীবনে। তো আমরা দেখি অনেকেই মন্তব্য করে, কমেন্ট বক্সে অনেক বড় বড় কথা লেখে সাংবাদিক সম্পর্কে, দেখবেন যে যদি লেখে তো অনেক কিছুই লেখে। আসলে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে সাংবাদিকদের এই যে বেতন ভাতা, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? যে আপনি যে একটা পত্রিকাতে বেতন ভাতা বলতে আমি বর্তমানে যে পত্রিকায় কাজ করতেছি দৈনিক কালবেলা, এখান থেকে ন্যূনতম একটু তাকে আমাকে সম্মানী দেওয়া হয়, কিছু আর কি, ন্যূনতম কিছু সম্মানী। তো একজন সাংবাদিক মাঠ পর্যায়ে কাজ করে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, সেইখান থেকে একটা নিউজ প্রকাশ হয়। তো এটা তো অনেক ব্যয়বহুল, অনেক খরচের প্রয়োজন হয়। তো এই এই বিষয়টাতে আপনি কিভাবে চলেন আর কি? এই বিষয়টা হয়তো আমি একটা কারণ ইউজ করলাম, কেউ খুশি মনে কিছু দিল, এই সহযোগিতা করেই, তাছাড়া আর বেশি কিছু না আর কি। তো আমার মনে হয় যে সরকারের এই দিকটাও একটু বিবেচনা করা দরকার, যে সাংবাদিকদের কিছু বেতন ভাতা বা কিছু একটা নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট রাখা দরকার, যেটা দিয়ে সে চলতে পারবে, তার পরিবারকে নিয়ে চলতে পারবে। তো অনেক তরুণ সাংবাদিক আছে যারা আগ্রহ প্রকাশ করে যে এই পেশার সঙ্গে সম্পৃক্ত হবে। তো তারা কিন্তু জানে না বিষয়টা, যে আসলে এই পেশাতে আসলে যে একটা নির্দিষ্ট বেতন থাকবে, যে সে যে সংসার চালাবে বা তার জীবন চলবে। আসলে আমি নিজে আমি এটাতে কোনো বেনিফিট দেখতে পাই না। এটা আপনি কি মনে করেন? না, এতে কোনো বেনিফিট নেই, আমরা উপজেলা লেভেলে যেসব সাংবাদিকতা কাজ করি তারা কোনোই বেতন করি কিছুই পায় না, মোটা অঙ্কের কেউ কোনো টাকা পায় না। যারা হয়তো দেখা গেল ঢাকার অফিস স্টাফ যারা আছে, অফিস লেভেলে থাকে, তারা অবশ্যই উপযুক্ত সম্মান এবং বেতন পায় তারা, কিন্তু আমরা কিছুই পাই না উপজেলা লেভেলে।
তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার যে সকল দর্শক দেখছে বিরামপুর প্রতিদিনের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বিরামপুরের আমাদের বিরামপুর উপজেলার, যেহেতু আমার জন্মস্থানই বিরামপুর, আমার বিশেষ করে আমার বাবার দেশ কিন্তু ভারত, ডিস্ট্রিক্ট দারভাঙ্গা, বিহার প্রদেশ। আমরা জানি না, আমরা জন্ম হওয়ার পর আমরা যখন আমার মায়ের কাছে জানতে পারলাম, আমার মা ফজিলাতুন্নেসা, তার গ্রামের বাড়ি হলো না, আমার মায়ের বাবার বাড়ি একর মঙ্গলপুর ধনসা গ্রামে, যোধবানী ইউনিয়নে। তখন আমার মায়ের কাছে জানতে পারলাম যে তোমার বাবা এই দেশে অনেক দিন আগে আসছে, আসার পরে করমপুর তসির হাজির ভাই মজিবর তার সঙ্গে দোস্তালি করে দিয়েছিল। তারা দোস্তালি করে দেওয়ার পর তখন আমার মায়ের সঙ্গে 9 বছর বয়সে তার বিয়ে হয় আর কি। তারপরে আমরা জানতে পারলাম আমার মা, আমার বাবা সহ একবার ভারতে গিয়েছিল, ডিস্ট্রিক্ট দারভাঙ্গা, বিহার প্রদেশ, আমার বাবার দেশে যায়। সেখানকার ভাষা বুঝতে পারে নাই, না বোঝার কারণে আমার মা চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো আপনার সহধর্মিণী অসুস্থ, আমরা এটাও জানতে পেরেছি। তো তিনি আসলে মানে কি রোগে আক্রান্ত? সে মানসিক রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরেই, এখনো তার চিকিৎসা চলতেছে। আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের সকলের দোয়ায় সে অনেকটা এখন সুস্থ। এখন মোটামুটি সে ভালো আছে আর কি, আগেকার থেকে অনেক সুস্থ আছে। তবে আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়। ডাক্তার বলছে তাকে চিকিৎসা করতেই হবে আর কি। আচ্ছা, তার চিকিৎসা করতে কেমন খরচ হতে পারে? খরচ হয় প্রায় মাসে 3-4 হাজার টাকার ওষুধ লাগে। তো এটা বিভিন্নভাবে আমি ম্যানেজ করি। আমাদের বিরামপুর উপজেলা প্রশাসন একটু সহযোগিতা করতেছে আমাকে, এই জন্যই আমি ওষুধটা তাকে খাওয়াতে পারতেছি, নাতে আমার ক্ষমতা হতো না তাকে ওষুধ খাওয়ার। তো দর্শক বন্ধু, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রেখেছি, আপনারা সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি হচ্ছে বড় ভাইয়ের নাম্বার। তো তার সঙ্গে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, এবং এই নাম্বারটিতেই নগদ বিকাশ খোলা আছে। আপনারা যদি চান, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি চান এই মানুষটির পাশে দাঁড়াতে, আপনারা পারেন। এবং এই মানুষটির সঙ্গে যোগাযোগ করে যদি চান যে তার সঙ্গে দেখা করবেন এবং তার পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন। কিছু বলতে চান? হ্যাঁ, আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু আমার এই যে সাংবাদিকতার বয়স 28 বছর, এই 28 বছর যাবৎ আমি এখন ভূমিহীন, আমার বাড়িঘর নাই, আমি অসুস্থ। এই যে আমার গিন্নিকে নিয়ে অসুস্থ মানুষকে নিয়ে, একটা আমার বাচ্চা, এই যে আমার ছোট্ট একটু শিশু, তাকে নিয়ে আমি কষ্টে দিন যাপন করতেছি। বিভিন্ন জায়গাতে বিরামপুর উপজেলায় ভাড়া থাকি, খুব কষ্টে জীবিকা নির্বাহ করতে হয়। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যদি একটু তার দৃষ্টিকোণ থেকে আমার প্রতি সুনজর রেখে যদি আমাকে কোথাও একটা পৌর শহরের মধ্যে খাট জমি 2-3 শতক কিনে দিয়ে যদি একটা বাড়ি করে দিত টিন শেডের, তাহলে আমি তাকে অনেক অনেক দোয়া করতাম আর কি। এটা তার প্রতি আমার আচ্ছা, এটা আপনার আবেদন, চাওয়া। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকে তো আপনারা ভিডিওতে দেখলেন যে একজন অসহায় সাংবাদিক, তিনি 28 বছর সাংবাদিকতা এই পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি জীবনে কি করেছেন বা আজ পর্যন্ত তিনি মানে কিভাবে আছেন, তার পরিবারকে নিয়ে কিভাবে মানে তিনি জীবনযাপন করছেন, হয়তোবা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি এই ভাইয়ের নাম্বার। আপনারা চাইলে তার সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যদি চান যে তার সাহায্য করতে, এই নাম্বারটিতে বিকাশ নগদ খোলা আছে। এই নাম্বারটিতে চাইলে আপনারা তার পাশে একটু দাঁড়াতে পারেন। দর্শক বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি যে মানুষ হয়ে মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন? তো এই জিনিসটা, এই আপনাদের দৃষ্টিকোণ থেকে এটাও একটু ভেবে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।